ব্যাংকিং সেক্টরের পর এবার নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর থলের বেড়াল বের হতে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 20টি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে লাল তালিকাভুক্ত করেছে। আমরা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি, যাকে প্রচলিতভাবে আমরা লিজিং কোম্পানি বলে থাকি। এখন আবার এগুলোকে ফাইন্যান্স কোম্পানিও বলা হচ্ছে। চলেন দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের প্রেক্ষিতে দ্য ডেইলি স্টার লাল তালিকাভুক্ত 20টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কি বিশ্লেষণ করেছে। আমরা যেটা জানি যে দেশের প্রায় বেশ কিছু ব্যাংক দুর্বল ব্যাংকের তকমা নিয়ে চলছে এবং তারা অনেক স্ট্রাগল করছে, কিন্তু এত স্ট্রাগলের পরেও এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তা নেই। ব্যাংকগুলো ফিরে আসবেই। ব্যাংকগুলো যদি নিজের চেষ্টায় ফিরে আসতে না পারে, বাংলাদেশ ব্যাংক এবং সরকার দায়িত্ব নিয়ে এই ব্যাংকগুলোকে স্ট্রং একটা অবস্থানে নিয়ে আসবে। এই প্রতিশ্রুতি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন। কিন্তু 20টি আর্থিক প্রতিষ্ঠান যেগুলোকে তারা ইতিমধ্যে লাল তালিকাভুক্ত করেছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিরাট অনিশ্চয়তা কাজ করছে। সম্মানিত ভিউয়ার, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশানটি চালু করে রাখুন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 20টি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় 22,127 কোটি টাকার আমানত রয়েছে। সাধারণত খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আমরা যেটা জানি যে ঋণের সমপরিমাণ অথবা ঋণের চাইতে 1.5 গুণ বা 2 গুণ পরিমাণের জামানত নিয়ে থাকে, কিন্তু এই 20টি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুসন্ধানে তার ঠিক উল্টো চিত্র বের হয়ে আসছে। সেই উল্টো চিত্রটা কি? উল্টো চিত্রটা হচ্ছে গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 6,899 কোটি টাকার জামানতের বিপরীতে এই প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে 25,808 কোটি টাকা। অর্থাৎ ঋণের বিপরীতে জামানতের পরিমাণ মাত্র 26.73%। এই অপর্যাপ্ত জামানতের কারণেই দুর্দশাগ্রস্ত এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 21,462 কোটি টাকা, যা তাদের মোট ঋণের 83% বেশি। এর মধ্যে FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, BIFC ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স ও পিপল লিজিংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার 90%-এরও বেশি। এবার চলুন আমরা দেখি বাংলাদেশ ব্যাংক তাহলে সর্বসাকুল্যে যে 20টি আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছে, সেই লাল তালিকাভুক্ত 20টি আর্থিক প্রতিষ্ঠানের নাম কি আমরা একে একে জানি। লাল তালিকাভুক্ত 20টি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে CBC ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, GSP ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, IIDFC, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বা BIFC, ফার ইস্ট ফাইন্যান্স এবং FAS ফাইন্যান্স। এই 20টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সবচাইতে যে ভয়াবহ নিউজটা আপনাদেরকে দিচ্ছি তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই 20টি আর্থিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে যে কেন তাদের লাইসেন্স বাতিল করে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা। ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি। ব্যাংকগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নানানভাবে তাদেরকে তারল্য সহায়তা দিচ্ছে, দুর্বল ব্যাংকগুলোর বোর্ড রিকনস্টিটিউট করছে, ম্যানেজমেন্ট রিকনস্টিটিউট করছে এবং এমনটাও বলছে যে ব্যাংকগুলো যদি নিজের পায়ে নিজে আবার দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে সরকার ব্যাংকগুলোর মালিকানা গ্রহণ করবে এবং ব্যাংকগুলোকে সবল করে তারপরই স্ট্র্যাটেজিক ওনারের কাছে ব্যাংকগুলোকে হস্তান্তর করবে এবং তারা নিশ্চয়তা দিয়েছে যে আমানতকারীদের 1 টাকাও ক্ষতিগ্রস্ত হবে না এবং আমানতকারী তার ইচ্ছে মতো ব্যাংক থেকে টাকা তখন তুলতে পারবেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কিন্তু এই লাল তালিকাভুক্ত 20টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এমন কোনো আশার বাণী শোনাননি। এখন আপনাদের যাদের
এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত আছে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন এবং এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাক্ষাৎকার থেকে আরেকটি বিপজ্জনক দিক উঠে এসছে, সেটি হচ্ছে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের মূল্যায়নে অন্তত 15টি আর্থিক প্রতিষ্ঠান আর চলার মতো অবস্থায় নেই। এই কথাটি উনি কিন্তু কিছু ব্যাংকের ক্ষেত্রেও বলেছিলেন যে কিছু ব্যাংক দেউলিয়া পর্যায়ে চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 15টি আর্থিক প্রতিষ্ঠানও দেউলিয়া পর্যায়ে চলে গেছে। তাদের খেলাপি ঋণ 80 থেকে 100% হতে পারে। ওরে বাপরে, কি ভয়ঙ্কর কথা! একটা প্রতিষ্ঠানের যদি 100 টাকা ঋণের মধ্যে 100 টাকাই খেলাপি থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানটার আর ভবিষ্যৎ কি থাকতে পারে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছেন যে এখন অবসায়ন বা একীভূতকরণের মাধ্যমে একটি সমাধানের দিকে তারা এগোচ্ছে। এর জন্য প্রায় 9,000 কোটি টাকার প্রয়োজন হবে। যাই হোক, এটা একটা ভালো নিউজ। আমরা এই নিউজের মাধ্যমে এই লিজিং কোম্পানিগুলোর যারা আমানতকারী আছেন তারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন বলে আশা করছি। আমরাও চাই বাংলাদেশ ব্যাংক যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে, এভাবে এই দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করবেন। কারণ বিগত 16 থেকে 17 বছরে এই দেশে যত প্রকারের অর্থ পাচার বা অর্থ লুট হয়েছে, সেখানে কিন্তু এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জড়িত থাকার ঘটনা খুব কম, এবং যারা জড়িত হয়েছেন তারা কিন্তু বুলেটের মুখে জড়িত হয়েছেন। সো যে কারণে বা যেভাবে অর্থ পাচার হয়েছে বা অর্থ খেলাপি হয়েছে, দেশের মানুষ কিন্তু কম বেশি অলরেডি এই বিষয়গুলো জানে। এজন্য আমি আগের ভিডিওতে যেটা বলেছি, এখনও বলছি যে এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আছে যে ব্যাংকের মতো এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও টেনে তুলতে হবে। কারণ এখানেও যারা আমানত রেখেছেন তারাও কিন্তু প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হয়েছেন। সো আমানতকারীদের যেন 1 টাকাও ক্ষতিগ্রস্ত না হয়, এই অঙ্গীকারটুকু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা শীঘ্রই চাই। ওনারা যেমন ব্যাংকগুলোর ক্ষেত্রে বলেছেন যে কোনো আমানতকারীর 1 টাকা মার যাবে না এবং প্রয়োজন হলে ব্যাংকগুলোকে সরকারিকরণ করা হবে এবং তখন আমানতকারীগণ তাদের ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন, কোনো বাধা কাউকে বা কোনো সীমাবদ্ধতায় কাউকে আটকে পড়তে হবে না। আমরা চাই আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক এরকম বলিষ্ঠ একটা ভূমিকা নিক, অর্থাৎ টোটাল ফিনান্সিয়াল সেক্টরটাকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে এনে শক্তিশালী একটা অবস্থায় নিয়ে যাওয়া হোক। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন। তবে তার আগে আপনাকে যথারীতি অনুরোধ করছি, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনি আপনার পরিচিত জন, ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাংকার, তাদের ফ্যামিলি মেম্বার এবং সর্বোপরি দেশের আমানতকারী তথা ঋণ গ্রহীতা সবার সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।